আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে শুরুতে একটা কনসেপ্ট একটু জেনে নেব, সেটি হচ্ছে আজকের প্রথম যে নিয়মটা নিয়ে কথা বলবো সেই রিলেটেডই মূলত একটি জরুরি বিষয় আমরা জেনে নেব। সেটি হচ্ছে, ধরুন আমি বইয়ের সাথে মিল রেখে একটা সংখ্যা নিচ্ছি, সেটি হচ্ছে 37। ধরুন এটি একটি সংখ্যা নিলাম। এই সংখ্যাতে আমার দুটি অঙ্ক আছে, এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক। আপনারা এই ব্যাপারগুলো প্রত্যেকেই ক্লিয়ার যে এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, তাই কিনা? এখন এটি একক স্থানীয়, এটি দশক স্থানীয়। আপনাদের এই আইডিয়াটা ভালো করে মাথায় রাখবেন। এই অঙ্কটা একক, এটি হচ্ছে দশক স্থানীয়। ওকে, এখন এই অঙ্কটাকে যদি আমি অঙ্কদের স্থান পরিবর্তন করি, অর্থাৎ 7কে যদি দশক পজিশনে আনি, 3কে যদি একক পজিশনে নেই, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? সংখ্যাটি নিশ্চিতভাবে আমার দাঁড়াচ্ছে কত? 73। এই যে 73 দাঁড়াচ্ছে, তার মানে কি এই মূল সংখ্যা আর এটা হচ্ছে যে স্থান বিনিময়ের ফলে আমরা একটা সংখ্যা পেলাম। আমরা এই দুটো সংখ্যাকে নামকরণ করতে পারি। সেটি হচ্ছে, আমরা একে বলতে পারি অরিজিনাল নাম্বার। কি বলতে পারি? আমরা অরিজিনাল নাম্বার বলতে পারি, অর্থাৎ যে নাম্বারটাকে আমরা মানে স্থান পরিবর্তন করলাম, যার অঙ্কগুলো। আর একে আমরা বলতে পারি মূলত স্থান বিনিময়ের পর যে সংখ্যাটা পেলাম, এটিকে আমরা বলতে পারি রিভার্স নাম্বার। ঠিক আছে, আমি আরো একটু সুন্দর করে গুছিয়ে লিখি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটিকে আমি বলেছি কত? 37। এটি হচ্ছে রিভার্স করার ফলে আসলে আমার কত? 73। ওকে, এখানে যে পয়েন্টটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, এটা একক স্থানীয়, এটি দশক স্থানীয়। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে স্থান বিনিময় করাটা কি, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করাটা কি? সেটি হচ্ছে যে এ এককে ছিল, সে চলে আসলো কোথায়? দশক স্থানে। আর যে দশকে ছিল, সে কোথায় চলে আসলো? একক স্থানে। ওকে, তাহলে আমরা এটিকে বলতেছি অরিজিনাল নাম্বার, এটিকে বলতেছি রিভার্স নাম্বার। রিভার্স নাম্বার মানে যেটা স্থান বিনিময়ের ফলে আমরা পাই। ঠিক আছে, এবার আমরা কোনো কিছু বোঝার পূর্বেই আমরা ছোট্ট একটা কাজ করব। সেটি হচ্ছে, এই যে নাম্বারটা আমরা নিয়েছি, এই নাম্বারটা আর এই যে রিভার্স নাম্বারটা পেলাম, এই নাম্বার দুটোর পার্থক্য বের করব। ঠিক আছে, আমরা এর পার্থক্য বের করব। অর্থাৎ সরাসরি যদি বলতে হয়, আমরা ডিফারেন্সটা বের করব। ঠিক আছে, এখন এটা ডিফারেন্সটা তাহলে কত হবে? আমার 73 থেকে যদি 37 আমি বিয়োগ করি, তাহলে স্বাভাবিকভাবে 13 থেকে 7 গেলে আমার 6, আর এখানে 4 3, তার মানে আমার কত হচ্ছে? 36। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এই দুটোকে যদি আমরা কি করি, রিভার্স মানে পার্থক্য বের করি, তাহলে এই দুটোর পার্থক্য আমার আসবে কত? 36। ঠিক আছে, এই জিনিসটাকে আমি আরো সহজ, ওকে, এইটুকু আমরা একটু মাথায় রাখবো। এবার আপনাদের জন্য আসলে চমৎকার একটা আইডিয়া শেয়ার করব, যার কারণে আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই একটা আইডিয়া শেয়ার করতেছি। প্রথমত দেখেন, এখানে আমাদের এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটাকে আমরা 9 দ্বারা ভাগ করব। ওকে, অর্থাৎ আমরা কি করব? 9 দ্বারা একে ভাগ করব। তাহলে এই পার্থক্য যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, তাহলে দেখুন এখানে রেজাল্ট আসতেছে কত? 4। অর্থাৎ 9 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এটিকে 9 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসতেছে 4। দেখেন সবচেয়ে মজার যে তথ্যটা, দেখেন সবচেয়ে মজার তথ্য, ইন্টারেস্টিং তথ্য, দেখেন মজার তথ্যটা কি এখানে? মজার তথ্যটা হচ্ছে, এই যে দেখেন এই দুটো ধাপ আপনি কাজ করলেন,
যে অরিজিনাল নাম্বারটা এবং রিভার্স নাম্বারটা আপনি বিয়োগ করলেন, বিয়োগ করার ফলে আপনি 36 পেলেন। তারপর ওই 36কে যদি 9 দ্বারা ভাগ করেন তাহলে রেজাল্ট আসলো কত? 4। ঠিক আছে, এখন মজার তথ্যটা কি? মজার তথ্য হচ্ছে এই যে সংখ্যাটা নিয়ে আমরা কাজ করলাম, এই সংখ্যাটার যদি অঙ্ক দেখেন, এটার যে অঙ্ক আছে যেমন কত 3 এবং 7, তাই না? এই অঙ্ক দুটোর যদি আমি পার্থক্য বের করি, অর্থাৎ 7 থেকে যদি আমি 3কে বাদ দেই তাহলেও আমার রেজাল্ট হবে কত? 4। দেখেন, এটি হচ্ছে ইন্টারেস্টিং তথ্য যে এই তথ্যটি এবং এই তথ্যটি মিলে যায়। অর্থাৎ যখন আমার দুটো, দেখেন যে সংখ্যাটা দেওয়া থাকবে সে অঙ্ক দুটির পার্থক্য 4, আবার এই দুটি সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলেও আমাদের 4 আসে। প্লিজ এইটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা প্লিজ? YNR দ্রুত কমেন্টে জানান। থ্যাংক ইউ। তাহলে আমি আবারও বলছি, আমি আরো এক দুটো উদাহরণ নিয়ে কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি সাপোজ মনে করেন একটা সংখ্যা ধরেন 71 নিলাম, দ্রুত কমেন্টে জানিয়ে দিন এটাকে রিভার্স করলে কত আসবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। একটি সংখ্যা 71 নিলাম, একে রিভার্স করলে কত আসবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। অর্থাৎ একে যদি আমরা রিভার্স করি তাহলে এটি আসবে কত? 17। ঠিক আছে, রিভার্স করলে আসবে আমাদের 17। এবার এদের যদি আমি পার্থক্য বের করি, কি বের করি? আমি যদি পার্থক্য বের করি তাহলে আমার পার্থক্য কত হবে? দেখেন 11 থেকে যদি 7 চলে যায় তাহলে হবে কত? 4, হাতের 1 2, তাহলে হচ্ছে আমার কত? 54, পার্থক্য 54। এখন এই জায়গাতে আপনি যদি লক্ষ্য করেন যে একে যদি আমি 9 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 9 দ্বারা যদি একে ভাগ করি, অর্থাৎ 9 দ্বারা যদি আমি একে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কত হবে? এখানে রেজাল্ট আসবে 6 9 54। অর্থাৎ এখানে আমার পার্থক্য, এই পার্থক্যকে আমি যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? আমার 6 আসবে। মজার তথ্য হচ্ছে যে আমরা 7 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলেও আমাদের পার্থক্য কত আসবে? 6 আসবে। অর্থাৎ একটি সংখ্যাকে রিভার্স করার পর আপনি যে পার্থক্যটা পাবেন তাকে সব সময় মনে রাখুন, সব সময় 9 দ্বারা ভাগ করলে সেটি, দেখেন ভাগটা সবসময় 9 দ্বারা হতে হবে। ভালো করে খেয়াল করেন, ভাগটা সবসময় কত দ্বারা হতে হবে? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আর ওই সরাসরি ওই সংখ্যাটার অঙ্কের পার্থক্য দুটো পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে, দুটো পরস্পর সমান হবে। এবার একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। দেখুন এখানে কেনর প্রশ্নটাতে এবার যেতে চাচ্ছে না। এই কন্ডিশনে যে কোনো সংখ্যার ক্ষেত্রে 9 দ্বারা ভাগ করলে এই পার্থক্যটা আসতেছে, কারণ কেনর প্রশ্নে যেতে গেলে আজকের যে আমি ইন্টারেস্টিং মেথডটা শেখাতে চাচ্ছি এটি আর শিখতে পারবেন না। দেখেন, ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, গণিতে তখনই একটা সূত্র চালিয়ে দেওয়া হয় যখন বারবার ওটা মিলে যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ। দেখেন এবার তাহলে আমরা কি করব? এবার আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 71 এবং 17, একে যদি ধরে নিই, আমি একবার ধরে নিলাম
আমার অরিজিনালকে আমি আপাতত লেখার সুবিধার্থে ও দিয়ে প্রকাশ করলাম। আমি ধরে নিলাম অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমার কত, 71। ঠিক আছে, এর সাথে আমার 54 যদি যোগ করা হয় তাহলে আমার আসবে কত, 54 যদি আমাদের বিয়োগ করা হয়, 54 যদি বিয়োগ করা হয় তাহলে রেজাল্ট আসবে কত, 7। তাহলে এটি হবে আমার রিভার্স নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন দুটি সংখ্যার যে পার্থক্য, যে কথা, ওই অরিজিনাল থেকে আমরা যদি ওটা বিয়োগ করি তারপরেও আমরা ওই রিভার্সটি পাবো। কথাটা ক্লিয়ার? এখানে একটু ভালো করে আপনারা মনোযোগ দেন। সেটি হচ্ছে অরিজিনাল নাম্বার 71 ধরেছি, এখান থেকে 54 বিয়োগ করেছি, তাহলে রিভার্স নাম্বারটা আছে 17। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন এই এক নাম্বারের ক্ষেত্রে এক উল্লেখ করে আপনারা লিখবেন যে অরিজিনাল নাম্বারটা, এখানে ভালো করে খেয়াল করেন কোনটি বড়, মানে অরিজিনাল নাম্বার না রিভার্স নাম্বার, কোনটি বড়? খুব দ্রুত একটু কমেন্টে জানান। এই ক্ষেত্রে, এইটুকু কনসেপ্টের ক্ষেত্রে আমাকে একটু কমেন্টে জানান যে অরিজিনাল নাম্বারটা বড় নাকি রিভার্স নাম্বারটা বড়। যে অলওয়েজ 9 দ্বারা ভাগ করবেন, এখানে অরিজিনাল নাম্বারটা বড় দাবি করতেছেন, রাইট? ওকে, অরিজিনাল নাম্বারটা বড়, থ্যাংক ইউ। এবার আমি অরিজিনাল নাম্বারটাকে আমি 17 ধরলাম। দেখুন, এগুলো কিন্তু আমার ধরে নেওয়া। আপনারা অনেকে আবার অহেতুক যুক্তি দাঁড় করান যে এটা কেন হলো, ওটা কেন হলো। এটা আমি ধরে নিয়েছি, কথাগুলো ভালো করে খেয়াল করবে যে এবার আমি অরিজিনাল নাম্বারটাকে 17 যদি ধরে নেই এবং এর সাথে যদি আমি 54 যোগ করে, কি করি, 54 যোগ করি, তাহলে আমার এখানে রিভার্স নাম্বারটা হচ্ছে কত, 71। এবার কমেন্টে জানাবেন, এবার দ্রুত কমেন্টে জানাবেন 2 নাম্বারের ক্ষেত্রে অরিজিনাল এবং রিভার্স এদের মাঝে কোনটি বড়। এবার নাম্বারটা উল্লেখ করবেন কোনটি বড়, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, এখানে 2 উল্লেখ করবেন, সেটি ভালো হয়। গুড, অনেকে 2 উল্লেখ করতেছেন, এটা বেশ ভালো, থ্যাংক ইউ। গুড, ওকে, বুঝতে পেরেছি। এবার একটু ভালো করে খেয়াল করেন, এখানে এবার যা মনে রাখতে হবে, যা অবশ্যই মনে রাখতে হবে, যা অবশ্যই মনে রাখতে হবে, যা অবশ্যই মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করেন কি মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যখন অরিজিনাল নাম্বার থেকে এখানে কি করেছেন, বিয়োগ করেছেন, কি করেছেন, বিয়োগ করেছেন, যখন বিয়োগ করতেছেন তখন রিভার্স নাম্বারটা অলওয়েজ কি হবে, ছোট হবে। যখনই বিয়োগ করবেন অরিজিনাল নাম্বার থেকে তখন রিভার্স নাম্বারটা সবসময় কি হবে, ছোট হবে। একইভাবে এটা কি করেছেন, যোগ করেছেন, রাইট, যোগ করেছেন। যখনই যোগ করবেন তখনই আমার যে এই যোগ করার সাথে সাথে রিভার্স নাম্বারটা অলওয়েজ কি হবে, বড় হবে। দেখেন, অরিজিনালের সাথে সবসময় এই বিষয়টা, এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে অরিজিনালের সাথে যখনই আপনি যোগ করবেন তখন রিভার্স নাম্বার যেটা পাবো সেটা বড়। একইভাবে অরিজিনাল নাম্বারের সাথে যখন বিয়োগ করব তখন রিভার্স নাম্বার যেটা পাবো সেটা ছোট। এবার YNR দ্রুত কমেন্টে জানিয়ে দিন, হারি আপ, YNR।
গুড। এবার আমরা একটা কথার প্যাচ শিখব। প্যাচটা কেমন দেখেন, আমি যদি বলি একটা সংখ্যার সাথে 71 আমি বললাম না, 54 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে দেখেন, সরি, যে একটি সংখ্যা থেকে 54 বিয়োগ করলে যে স্থান বিনিময়কৃত সংখ্যাটি, দেখেন মানে সংখ্যাটি স্থান বিনিময় করে, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অর্থাৎ একটি সংখ্যা থেকে 54 যদি বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটির যে অঙ্কদ্বয় এটাই কি করে, স্থান বিনিময় করে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে রিভার্স নাম্বারটা এক্ষেত্রে কি হচ্ছে, ছোট হচ্ছে, যেহেতু বিয়োগ করেছি। এখন যদি উল্টো প্রশ্ন করি তাহলে অরিজিনাল নাম্বারটা বড় না ছোট? এখন তাহলে বিষয়টা হচ্ছে, যদি আমার রিভার্স নাম্বারটা ছোট হয়, আলটিমেট অরিজিনালটা বড় ছিল, তাই কিনা? অরিজিনালটা কি ছিল, আমার বড় ছিল, ঠিক আছে। এবার যদি যোগ করার কারণে রিভার্স নাম্বারটা বড় হয় তাহলে অরিজিনালটা কি ছিল, ছোট ছিল। এই দুটো আইডিয়া আপনার দরকার হতে পারে, অর্থাৎ রিভার্স বড় হলে তাহলে অরিজিনালটা ছোট, ঠিক আছে। এবার চলেন আমরা অঙ্কে চলে যাব। আশা করি সবকটা অঙ্ক আমরা মুহূর্তেই পারবো, ঠিক আছে। প্রয়োজনে আপনারা যারা বুঝতে সমস্যা হয় তারা আবার একটু দেখে নেবেন, কারণ এখানে এমন একটি আইডিয়া আপনাকে শেখাচ্ছি যেটি আপনার পুরো লাইফে এই স্থান বিনিময় অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না, এবং প্রত্যেকটা অঙ্ক সেকেন্ডের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। তাহলে আমি কি বললাম, এই প্রয়োজনে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে অরিজিনাল নাম্বারের সাথে থেকে বিয়োগ করলে তাহলে রিভার্স নাম্বারটা ছোট হবে। এখন যদি কোথাও পান রিভার্সটা ছোট, তাহলে আপনি দাবি করতে পারেন তাহলে অরিজিনালটা বড়। এখন অরিজিনাল নাম্বারের সাথে যদি কোনো সংখ্যা যোগ করেন তাহলে রিভার্স নাম্বারটা বড় হবে, কারণ যোগ করলে আমরা বড় পাই। তাহলে রিভার্স যদি বড় হয় তাহলে আমি উল্টো দাবি করতে পারি আমার অরিজিনালটা ছোট ছিল। ইটস ওকে। এই জিনিসটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই কারণে বলছি যা অবশ্যই মনে রাখতে হবে। এবার চলুন আমরা অঙ্কে চলে যাব। আমাদের প্রথম অঙ্কটা 91 নাম্বার। আমরা আপাতত ডিটেলস চিন্তা করব না, আমরা এমসিকিউ ভিত্তিক এই ব্যাপারগুলো সমাধান করব। তাহলে দেখেন আমাদের 91 নম্বর অঙ্কটা দেখেন। 91 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 10। অর্থাৎ দুটো অঙ্ক আছে, একটা সংখ্যার দুটো অঙ্ক আছে, তাই না? এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে বলা হচ্ছে এদের সমষ্টিটা হচ্ছে কত, সমষ্টি হচ্ছে আমার 10। এটা অঙ্কে বলা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে এটার যদি অঙ্ক দুটো যোগ করি তাহলে এদের সমষ্টি কত হবে, 10 হবে। এখন এখানে অপশনগুলো দেখেন। ক নম্বর অপশনে বলা হচ্ছে 6 4, খ নম্বর অপশন 4 6, গ নম্বর অপশন 5 5 এবং ঘ নম্বর অপশন 7 3। তার মানে আমরা যদি এখানে খেয়াল করে দেখি 6 4 যোগ করলে 10, আবার 4 6 যোগ করলেও 10, আবার 5 আর 5 যোগ করলেও 10, 7 আর 3 যোগ করলেও 10। তার মানে এই সবটার ক্ষেত্রে আমার রেজাল্ট কত হচ্ছে, 10 হচ্ছে। তার মানে প্রথম শর্তটা সঠিক, ঠিক আছে। এবার আসেন আমার অঙ্কে বাকি অংশে কি বলা হচ্ছে। বাকি অংশে বলা হচ্ছে সংখ্যাটি থেকে, এই যে সংখ্যাটি তার মানে কি এটি অরিজিনাল সংখ্যা, এই সংখ্যাটি থেকে অরিজিনাল থেকে আমি একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই অরিজিনাল নাম্বার থেকে যদি 18 বিয়োগ করা হয়, কি করা হয়, 18 যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ রিভার্স সংখ্যাটা পাবো। এবার আপনাদের প্রথম কমেন্ট যেটি করতে হবে, বুঝে বুঝে কমেন্ট করবেন। কমেন্টটা হচ্ছে, আপনাদের প্রথম কমেন্টটা করতে হবে যে এখানে অরিজিনাল নাম্বারটা ছোট হবে না, মানে অরিজিনাল এবং রিভার্স এর মাঝে অরিজিনাল নাম্বারটা ছোট নাকি বড় হবে, এটি কমেন্ট করেন, ছোট নাকি বড়। পরে আমরা অঙ্ক করব যে এখানে যে অরিজিনাল নাম্বার থেকে, অর্থাৎ এই যে সংখ্যাটাই তো অরিজিনাল নাম্বার, এটা থেকে 18 বিয়োগ করলে আমরা রিভার্স পাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এক্ষেত্রে অরিজিনাল নাম্বারটি ছোট নাকি বড় হবে।
গুড। দেখেন এখানে হয়তো কেউ কনফিউজড হয়ে গেছেন। দেখেন অরিজিনাল থেকে যখন আমি বিয়োগ করব তাহলে রিভার্স তো আমার শুটোই হবে। বিয়োগ করলে কি বলেছি, একটু আগেই বলেছি, বিয়োগ করলে তাহলে আপনারা সহজভাবে বোঝেন। অনেক সময় আপনারা অঙ্কটাকে সিরিয়াসলি বুঝতে চান, এই কারণে অঙ্ক অনেক সময় আপনারা বোঝেন না। ধরেন আমার কাছে 500 টাকা আছে, এখন যদি আমি কাউকে যদি 100 টাকা দিয়ে দেই তাহলে আমার টাকা এখন নতুন যে ব্যালেন্সটা আসবে এটা কমবে না, তাই কিনা? তখন আমার 400 হবে, তার মানে 400টা শুটো হবে আর আমার যা ছিল সেটা বড় হবে। এবার আমার আছে 500 টাকা, এখন কেউ যদি আমাকে 100 টাকা দেয় তাহলে নতুন যে ব্যালেন্সটা আসবে এটা বড় হবে না? কারণ যখনই যোগ করবে নতুন ব্যালেন্সটা বড় হবে, আর আগে যা ছিল ওটা তখন ছোট থাকবে। ব্যাপারটা খুবই সহজ। তাহলে অরিজিনালটা আমার এখানে কি হবে, অরিজিনালটা বড় হবে। এটি ছোট কেন হবে? এটি ছোট এই কারণে হবে কারণ আমরা বিয়োগ করেছি। বিয়োগ করলে যা ছিল সেখান থেকে বিয়োগ করেছি, তাহলে কি আমার রিভার্সটা ছোট হবে না? কারণ এখানে যা ছিল এটা আরো 18 বিয়োগ করেছি, তার মানে কি রিভার্সটা আমার ছোট। এবার আসেন, আমার যদি এটাই সত্য হয়, এবার আমরা অন্য একটা চিন্তায় অ্যাপ্লাই করব। আসেন কি অ্যাপ্লাই করব? এখানে একটা তথ্য বলা আছে। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ রিভার্স হয়। যদি অরিজিনাল থেকে 18 বিয়োগ করি তাহলে সেটি রিভার্স হয়, তাই না? এখন খেয়াল করে দেখেন আমরা কি জানি, যে এখানে ভালো করে দেখেন অরিজিনাল এবং রিভার্সের পার্থক্য কত। অরিজিনাল এবং রিভার্সের পার্থক্য কত? 18। এই অঙ্ক থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি যে অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারের পার্থক্য 18। এর দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে যখনই বিয়োগ করা হচ্ছে তখন কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এই অরিজিনাল এবং রিভার্স নাম্বারের পার্থক্য হচ্ছে 18। এখন পার্থক্য যদি 18 হয় তাহলে দেখেন পার্থক্যকে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, কত দ্বারা? 9 দ্বারা ভাগ করেন, তাহলে যে সংখ্যাটা পাবেন, দেখেন কত পাচ্ছেন? 2। এটি যে কথা, মজার তথ্যটা কি, ওই অরিজিনাল নাম্বারের যে অঙ্ক থাকবে যেটা এখানে চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে কি বলেন তো? সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নে চাওয়া হয়েছে সংখ্যাটি। সংখ্যাটি মানে কি? অরিজিনাল নাম্বার চাওয়া হয়েছে। ভালো করে খেয়াল করেন, এই টাইপের অঙ্কে সাধারণত অরিজিনাল নাম্বারটা জানতে চাওয়া হয়। তাহলে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে, তার মানে কি অরিজিনাল নাম্বারটা জানতে চাওয়া হয়েছে। এখন খেয়াল করেন অরিজিনাল আর রিভার্স নাম্বারের পার্থক্য যদি আমার 18 হয়, 18কে 9 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি, এটি যে কথা, এই 4 যে কথা, তাহলে ওই দুটো যে ওই সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য 4 একই কথা। তাহলে এখানে 2 যে কথা, আমার যে অরিজিনাল নাম্বারটা থাকবে তাদের ওই অঙ্ক দুটোর পার্থক্য অবশ্যই 2 হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই 4টা থেকে যে কোনো একটা অরিজিনাল নাম্বার হবে। তাহলে অরিজিনাল নাম্বার হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? যে ওই অঙ্কদ্বয়ের পার্থক্য আমার 2 হতে হবে। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য যদি আমি 2 করতে চাই, খেয়াল করে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, মাশাআল্লাহ আমরা একটা পেলাম, এটা 2 মনে হচ্ছে। তারপর 6 থেকে 4 বাদ দিলে এটিও 2, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। তাহলে 5 থেকে 5 বাদ দিলে এটি 0, তাহলে 7 থেকে 3 বাদ দিলে এটি 4। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশনের সাথে এই শর্তটা মিলে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো শর্তের সাথে মিলে যাচ্ছে, তার মানে এতটুকু আমরা এই দুটো থেকে একটা উত্তর চুজ করতে হবে। এই দুটো আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু ওই দুটো আমি এই রিভার্স নাম্বার আর অরিজিনাল নাম্বারের পার্থক্য 2, ওই দুটোর পার্থক্য আমার 2 ছিল না, এই দুটো বাদ। এখন আপনারাই বলেন যে এই দুটোর মাঝে কোনটা উত্তর হবে? আপনারা বলেছিলেন কি সংখ্যাটি জানতে, অরিজিনাল নাম্বারটা, তাহলে বিয়োগ করায় এটা ছিল ছোট, তাহলে অরিজিনাল নাম্বারটা কি হবে? বড় হবে। তাহলে এই দুটোর মাঝে বড় কোনটা? 64। বড় কোনটা? 64। তাহলে সংখ্যাটি কত হবে? 64। সংখ্যাটি কত হবে? 64। আমি জানি না অঙ্কটা আপনারা জটিলভাবে নিচ্ছেন কিনা, তবে একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্টে জানান, আরও আমি অনেকগুলো অঙ্ক করব, ইনশাল্লাহ আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
আপনাদের কমেন্টের গতি খুবই স্লো সম্ভবত। ঠিক আছে, ওকে। তাহলে আমি ব্যাপারটা খুব সহজভাবে আমি আরো একবার একটু রিপিট করি, যে সহজ কথা হচ্ছে আপনারা অঙ্কটা সিরিয়াসলি নেবেন না। অরিজিনাল নাম্বার আর রিভার্স নাম্বারের পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলে আমরা যেটা পার্থক্য পাবো আসলে ওই দুটো অঙ্কের পার্থক্য সেম। তাহলে আমাদের যেহেতু এখানে অঙ্কে আমরা দ্বিতীয় শর্তে দেখতে পাচ্ছি রিভার্স নাম্বার এবং অরিজিনাল নাম্বার রিভার্স নাম্বারের পার্থক্য 2, এই কারণে আমি একে 18 একে 9 দ্বারা ভাগ করে দেখলাম 2, তখন আমি ধরে নিলাম যে আমার অরিজিনাল নাম্বার যেটা হবে সেটার পার্থক্য কত থাকবে, 2 থাকবে। আমরা দুটো উত্তর পেলাম। এখন 46 হচ্ছে ছোট, 64 হচ্ছে বড়। 46 যেহেতু বড়, এখন 46 এটি যেহেতু ছোট এটি বড়, আমার উত্তর কোনটা নেব? আমার যেহেতু প্রশ্নে চেয়েছে সংখ্যাটা, তার মানে উত্তর বড়টা হবে, কারণ বিয়োগ করার পর রিভার্স হয়ে গিয়েছিল ছোট, এটা হবে আমার রিভার্স নাম্বার, আর এটি হবে অরিজিনাল নাম্বার, কারণ বিয়োগ করার পর রিভার্স নাম্বারটা ছোট হয়েছিল, তাই কিনা, আর অরিজিনাল নাম্বারটা বড় ছিল। এই কারণে আমরা এটি উত্তর নিলাম। আপনাদের টেনশনে কিছু নেই, আমি আরো কয়েকটি অঙ্ক করি, আপনাদের আরো ক্লিয়ার হবে। আপনারা জাস্ট আমাকে ফলো করেন, আপনাদের আর কিছু চিন্তা করার দরকার নেই। দেখেন আমি আরো অঙ্ক কয়েকটা করি এবং অঙ্ক করতে করতে সবই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 92 নম্বর অঙ্কটা দেখেন। 92 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। অর্থাৎ যে অঙ্ক দুটো আছে এই অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে কত, 10। এখন বলা হচ্ছে যে সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে সংখ্যাটি কি অরিজিনাল নাম্বার, ভালো করে মাথায় রাখবেন, অরিজিনাল থেকে 72 বিয়োগ করলে তাহলে এখানে বলা হচ্ছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, তার মানে কি রিভার্স নাম্বার আসবে। এখন সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যেহেতু বিয়োগ করেছি তার মানে রিভার্সটা ছোট হবে, রিভার্সটা কি হবে, ছোট হবে। তাহলে আলটিমেট একটা ছোট হলে আরেকটা কি হবে, বড় হবে। এটি হচ্ছে প্রাথমিকভাবে আপনি সেন্সটা মাথায় রাখবেন। এখন যেহেতু এই রিভার্স এবং আমাদের এই রিভার্স এবং অরিজিনাল নাম্বারের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 72। আমরা এই পার্থক্যটাই এখানে মূল ফ্যাক্ট, এই পার্থক্যটা নিয়েই কাজ করব, কারণ পার্থক্য পেলেই আমরা তাকে 9 দিয়ে ভাগ করে দেখব যে আমাদের এই অরিজিনাল নাম্বারের অঙ্ক দুটোর যে দুটোর অঙ্ক থাকবে এই দুটোর পার্থক্য ওটা মিলে যাচ্ছে কিনা। যেমন এখানে পার্থক্য 72, এবার 72কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে 8 আসতেছে। তাহলে আমি এটা দাবি করতে পারি যে এই অরিজিনাল নাম্বারের অঙ্কদ্বয়ের পার্থক্য কি পার্থক্য 9 হবে, সরি কত হবে, 8 হবে। এইটুকু আমি দাবি করতে পারি। ঠিক আছে, আমি এই আইডিয়াটাই এখানে বুঝিয়েছিলাম। তাহলে আমার যে অপশন আছে, অপশন ক নম্বর অপশনে দেখেন কত আছে, ক নম্বর অপশনে 82, তারপর খ নম্বর অপশনে 91, গ নম্বর অপশনটিতে আমার আসছে 55 এবং ঘ নম্বর অপশনে আমার আসছে কত, 37। এখন এবার ভালো করে খেয়াল করেন, এবার যে জিনিসটা আমাকে করতে হবে, দেখতে হবে যে এই 8 কোনটাতে বিয়োগফল হিসেবে আসে। এখানে 6 আসতেছে, এটা বাদ। এবার 9 থেকে 1 গেলে 8, একটাতে আসতেছে, তাই না? তারপর 5 থেকে 5 গেলে 0, এটাও বাদ। তারপর 7 থেকে 3 গেলে কত, 4, এটাও বাদ। তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা, খ নাম্বারটা। উত্তর হচ্ছে কোনটা, খ নাম্বারটা। যেহেতু এটা অঙ্কদ্বয়ের পার্থক্য কত হয়েছে, আমার 8 হয়েছে। এবার কিন্তু রিভার্স আর অরিজিনাল নাম্বারের বাকি তথ্যটা আর দরকার হলো না। আমি আরো কয়েকটা অঙ্ক করতেছি, আপনাদের কাজ হচ্ছে শুধু ধৈর্য ধরে দেখে যাওয়া। কথাটা ক্লিয়ার? কারণ আমি চাই যে শেষ পর্যন্ত আপনারা বোঝার চেষ্টা করেন। 93 নম্বর অঙ্কটা, 93 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 93 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। কি, এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, এটার যদি অঙ্ক দুটোকে আমি গুণ করি তাহলে 8 হবে। ঠিক আছে,
এরপর বলা হচ্ছে সংখ্যাটির সাথে, সংখ্যাটি কি অরিজিনাল নাম্বার, এই সংখ্যাটির সাথে যদি আমি 18 যোগ করি, কত যোগ করি 18 যোগ করি, তাহলে যেটি আসতেছে এটা রিভার্স নাম্বার। ওকে, তাহলে রিভার্স নাম্বার যদি আসে তাহলে আমরা এখানে একটা দাবি করতেই পারি রিভার্স নাম্বারটা বড় হবে, কারণ আমরা অরিজিনালের সাথেও আরো 18 বেশি নিছি, তাহলে অরিজিনাল নাম্বারটা আমার কি হবে ছোট হবে। ওকে, এবার তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার কোনটা ছোট কোনটা বড়। তবে আমরা এখানে আরেকটা তথ্য পেলাম যে এই দুটোর পার্থক্য হচ্ছে আমার কত 18, ঠিক আছে, এই দুটোর পার্থক্য হচ্ছে কত 18। এবার 18কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার আসতেছে কত 2। এবার কিন্তু আমি দাবি করতেই পারি যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে 2 হবে। এটি কিন্তু আমি দাবি করতেই পারি, যেহেতু এই দুটোর পার্থক্য 18কে 9 দ্বারা ভাগ করলে 2 আসে, তার মানে এই অরিজিনাল নাম্বারে যে অঙ্ক দুটি থাকবে এদের পার্থক্য আমার কত হবে 2 হবে। এখন দেখেন এর ভিতর ক নম্বর অপশনে দিয়েছে কত 18, ক নম্বর অপশনে আমার দিয়েছে 24, তাহলে গ নম্বর অপশনে 42, এবার ঘ নম্বর অপশনে 81। এখন খেয়াল করেন আমাদের এখানে আরেকটা শর্ত ছিল এই দুটো গুণফল 8 হতে হবে। দেখেন সব কটার গুণফল 8, তার মানে এটি আর আমার দরকার নেই, জাস্ট আমরা একে দেখব যে আমার অঙ্ক দুটোর বিয়োগফল আমার 7 হচ্ছে, তার মানে ক বাদ, তাহলে 4 থেকে 2 গেলে কত হচ্ছে 2, তার মানে একটা আমরা পেলাম এবং পরেরটাও ঠিক 2, এটাও পেলাম, তাহলে তারপরেরটা 8 থেকে 1 গেলে কত 7, এটা বাদ। তার মানে এবার এই দুটোর মাঝখান থেকে একটা নিতে হবে, অর্থাৎ হয়তো একটা রিভার্স হবে আর একটা অরিজিনাল হবে। আমরা এখানে দেখব রিভার্সটা কি বড়, রিভার্সটা কি বড়, তার মানে এটা বড়, এটা যেহেতু বড় তার মানে এটি হচ্ছে রিভার্স, তাহলে এটি যেহেতু ছোট তার মানে এটি হচ্ছে আমার অরিজিনাল, এটি হচ্ছে কি অরিজিনাল, যেটি হবে ছোট। তার মানে উত্তর কি খ নাম্বারটা, উত্তর কি খ নাম্বার। এবার একটু কমেন্টে জানান যে এবার পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন কিনা যে আমি কি আইডিয়াটা অ্যাপ্লাই করা শুরু করেছি। আমি একটা কথা বলি আপনাদের, আপনারা সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন। আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেক কঠিন জিনিস জয় করতে সহায়তা করবে। আর আমি মনে করি আমার যারা শিক্ষার্থী তাদের সবারই বোঝার সক্ষমতা অসাধারণ, অনন্য এবং বিস্ময়কর। সঙ্গত কারণে আমি যেহেতু বিশ্বাস করি আমার শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা অসাধারণ, সেহেতু এই কথাটা আমাকে বিশ্বাস করলে হবে না, আপনাকে আগে প্রথমত বিশ্বাস করতে হবে। অনেকে এই কথাগুলো বলার পর প্রথমতই নিজের হীনমন্যতার দিকে তাকান যে আমি যা বলছি তার সাথে তো আসলে আপনি নিজেকে মিলাতে পারছেন না। আসলে এটি ভুল ধারণা। মনে করেন এতদিন আপনি হয়তো সঠিক ট্র্যাকে অনেক কিছু শেখেননি, ফলে সবসময় গণিতকে কঠিন মনে হতো আর নিজেকে বোকা মনে হতো। এবার তার ভিন্ন ঘটনা ঘটবে যে না, আপনি সত্যিকার চালাক, মূলত গণিত সম্পর্কে যে ধারণা সেটি মূলত ভুল ছিল। এই কথাটুকু যেদিন থেকে আপনি নিজের ভিতর ধারণ করবেন, মনে রাখবেন, সেদিন থেকেই আমি আপনাকে হেল্প করতে পারবো। তার মানে আমি ফাইনালি যে কথাটা রিকোয়েস্ট করব যে আসুন সবার আগে বিশ্বাস করি যে আমার মাঝে যে সক্ষমতা রয়েছে, বোঝার যে ক্যাপাসিটি রয়েছে সেটি অনন্য, অসাধারণ এবং বিস্ময়কর। এইটুকু প্রথমত বিশ্বাস করেন, আর বাকি বিষয়গুলো আপনি আমার উপর ছেড়ে দেন, কারণ আমি যেহেতু বিশ্বাস করি আপনার মাঝে এই গুণগুলি আছে, তার মানে এটি সত্য। আর যদি মনে করেন না আপনার সাথে এটা ম্যাচিং হচ্ছে না, তাহলে মনে রাখবেন এতদিন আপনি ভুল জায়গায় ছিলেন, যেখানে আপনার কথাটাই সত্য ছিল আর আপনি নিজেকে দুর্বল ভাবতেন। কিন্তু আমি মনে করি যে যেহেতু আমার কাছে আসছেন, আমি বলছি না অন্য কোনো শিক্ষকের সাথে তুলনায় বলছি না, আমি বলছি আমি যে দায়িত্ব পালন করব সেই জায়গা থেকে, তো আপনার এই বিশ্বাসটা বদলে যাবে। তো বেসিক থেকে সব ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ওকে, এবার আসুন, তাহলে এবার আমরা একটু সামনে আগাবো।
এবার আমরা 94 অঙ্কটা দেখব। দেখেন আপনারা হয়তো একটা জিনিস বুঝতেছেন না, আমি কিন্তু অলরেডি একাধিক ভেরিয়েশনের অঙ্ক করে ফেলেছি, কিন্তু আপনার মাথায় কিন্তু এতগুলো ভেরিয়েশন আসেনি। আপনি জাস্ট একটা কমন প্ল্যাটফর্মে এখনো রয়ে গেছেন। ইনশাল্লাহ এই আরও কিছু ভিন্ন প্ল্যাটফর্ম ভেরিয়েশনের অঙ্ক করব, কিন্তু শেষ পর্যন্ত মনে হবে সব টাইপের অঙ্কগুলো তো সেম। এবার আসুন, এবার আমাদের 94 নাম্বার অঙ্কটা, 94 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করে দেখেন যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। দেখেন কথাটা কি বলছে, প্রথমত বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এখানে ক নম্বর অপশন কি দেওয়া আছে, দেখেন ক নম্বর অপশন দেওয়া আছে 6 1, খ নম্বর এটাও 7, তারপরে হচ্ছে 2 5, তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে আমাদের কাছে কত দেওয়া আছে, আমাদের 4 3। এখন দেখেন সবকটার যোগফলই 7, তার মানে প্রথম শর্তটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। আমি দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি। দ্বিতীয় শর্তটা কি, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এটি অরিজিনাল নাম্বার থেকে যদি আপনি রিভার্স নাম্বার করেন তাহলে যে সংখ্যাটা পাবেন, এখানে বলা হচ্ছে যে তা প্রদত্ত সংখ্যা থেকে, এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তার মানে রিভার্স নাম্বারে আমার 9 বেশি। কি এখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুর তুলনায় এখানে 9 কি বেশি। তাহলে এখানে স্পষ্টভাবে একটা তথ্য বলা হচ্ছে যে রিভার্স নাম্বারে অরিজিনাল থেকে 9 বেশি, অর্থাৎ একে আমরা সরাসরি বলতে পারি এটি হচ্ছে মূলত আমাদের পার্থক্য, কার এই অরিজিনাল এবং রিভার্স নাম্বার। যেহেতু রিভার্স নাম্বারের 9 বেশি, তার মানে অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমার ছোট, অরিজিনাল নাম্বারটা কি আমার ছোট। এবার আসুন, তাহলে এই পার্থক্যকে আমরা যদি 9 দ্বারা 9কে ভাগ করি তাহলে থাকবে 1। তার মানে আমরা এবার দাবি করতেই পারি যে এই অরিজিনাল নাম্বারের অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য আমার কত হবে, পার্থক্য আমার 1 হবে। এইটুকু আমি দাবি করতেই পারি, ঠিক আছে। এবার আসুন তাহলে আমরা দেখি এটার পার্থক্য কত হচ্ছে, 6 1 5 এটি বাদ, 5 2 3 এটি বাদ। দেখেন 4 3 1 অথবা 4 3 1, এই দুটোর একটা হবে, ঠিক আছে, কারণ এদের পার্থক্য আমার 1 আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই কথা অনুসারে রিভার্স নাম্বারে 9 বেশি আছে, তার মানে অরিজিনাল নাম্বারটা আমার ছোট। তাহলে এই দুটোর মাঝে আমার এটি উত্তর হবে, কারণ 43 এটি বড়, যেটি হচ্ছে রিভার্স নাম্বার, এটি হচ্ছে ছোট, যেটি হবে আমার অরিজিনাল নাম্বার। তাহলে উত্তর কত, 34। তাহলে আপনারা 95 নাম্বারটা করবেন। ঠিক আছে, 95 পারবেন, 96ও পারবেন, সবগুলো সেম। তবে এটি যেহেতু কম বলছি, কমের একটা অঙ্ক আমি দেখাই। 96 নম্বর অঙ্কটা, 96 নম্বরের অঙ্কে এখানে বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা হতে 54 কম। অর্থাৎ অরিজিনাল নাম্বার রিভার্স নাম্বার, অর্থাৎ যে প্রাপ্ত সংখ্যাটা আমি এটা পাচ্ছি এটা এর তুলনায় 54 কম। তার মানে এখানে আমার 54 বেশি আছে, রাইট, তাই কিনা, এখানে 54 বেশি আছে আর এখানে 54 কম। তার মানে কি এখানে যেহেতু 54 কম, তাহলে রিভার্স নাম্বারটা আমার ছোট, তাহলে এটি হচ্ছে আমার কি বড়। কথাটা ক্লিয়ার? তাহলে আরেকটা ভাবে দেখতে পারেন, কম কথাটা কম ভাবে উল্লেখ করেন যে এটা থেকে এটা রিভার্স করলে এখানে কত হবে, 54 কম হবে। তাহলে 54 যদি রিভার্সে কম থাকে তাহলে আলটিমেট এটা কি বড়, অরিজিনাল নাম্বারটা বড়, তাহলে এটি কি হবে, ছোট হবে। এখন এটি হচ্ছে মূলত আমাদের পার্থক্য। তাহলে এটি পার্থক্য থাকলে আমার 9 দ্বারা ভাগ করলে 6, 6 নং 54, তার মানে আমার যে প্রদত্ত তথ্যগুলো থাকবে এটার পার্থক্য যেটা 54 অর্থাৎ 6, সেটি উত্তর, ঠিক আছে। তাহলে এখানে ক নম্বর 28 এবং গ নম্বর হচ্ছে 82, এই দুটো অপশনের একটা হবে। এখন যেহেতু রিভার্স নাম্বারটা ছোট, তার মানে এটা আমার রিভার্স হবে,
আর যেহেতু আমার অরিজিনাল নাম্বারটা বড়, তার মানে এটি অরিজিনাল নাম্বার হবে। উত্তর হচ্ছে কত? 82। ও সরি, এখানে আমাদের একটা তথ্য দেওয়া হয়েছে, আমি আই এম সরি, এখানে পরে আরো একটি শর্ত দেওয়া আছে, প্লিজ আমি দুঃখিত, এই পরের শর্তটা আমি দেখিনি। এখানে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 12 হলে, ভালো করে খেয়াল করেন, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে। হ্যাঁ দেখুন, এখানে পরের শর্তটা আমি পড়িনি, পরের শর্তে বলা হচ্ছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? আমার 12 হবে। ঠিক আছে, অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 12 হয়, তার মানে এখানে তো এই শর্তে এই দুটো বাদ পড়ে যাচ্ছে, এটা 10 হচ্ছে, এটাও আমার কত হচ্ছে? 10 হচ্ছে। প্লিজ খেয়াল করেন, তার মানে এর দুটোর একটাও হবে না, তার মানে উত্তর হবে কোনোটি নয়, কোনোটি নয়। একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড, ওকে, এবার তাহলে আমরা একটু সামনে আগাবো। তাহলে 94 97 নাম্বারের অঙ্কটাও আপনারা পারবেন। 97 পারবেন, তারপর হচ্ছে 98 হয়ে যাবে, একদম সেম। 99 হবে। আমি যেগুলি রেখে যাচ্ছি এগুলি কোথাও সমস্যা হলে আমাদের প্রবলেম সলভিং ক্লাস যখন হবে তখন আপনারা জিজ্ঞেস করবেন, আমি এগুলি করে দেব যদি কোথাও করতে কোনোটা সমস্যা হয়। ঠিক আছে, 99 নাম্বারটা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে 100 নম্বরের অঙ্কটা এটিও পারবেন, এটি জাস্ট অন্তর চেয়েছে। দেখেন 100 নম্বরের অঙ্কটা একটু ভিন্ন, এখানে শুধু অন্তরটা চেয়েছে। অন্তরটা কি চেয়েছে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যার পার্থক্য 36। অর্থাৎ আমাদের যে অরিজিনাল নাম্বার রিভার্স নাম্বার এদের পার্থক্য হচ্ছে কত? 36। তাহলে এদের পার্থক্য 36 হলে 9 দ্বারা ভাগ করলে আসবে কত? 4। তার মানে এবার বলছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর কত, তাহলে এটি উত্তর হবে, কারণ রিভার্স সংখ্যা এবং অরিজিনাল সংখ্যার পার্থক্য যেটা, আমার ওর অঙ্কদ্বয়ের পার্থক্যও সেম হবে। এটা আমি এতক্ষণ যাবৎ বারবার এটি আলোচনা করতেছিলাম। তার মানে কি অরিজিনাল রিভার্স নাম্বারের পার্থক্য এখানে কি 36কে 9 দ্বারা ভাগ করলে 4 হবে, আর যেটি হচ্ছে অঙ্কদ্বয়ের পার্থক্য 4। ঠিক আছে, তাহলে খুব দ্রুতই আপনারা পেরে যাবেন। এবার 101 নম্বর অঙ্কটা দেখেন, 101 নম্বর অঙ্ক। একশত 1 নম্বর অঙ্ক। 101 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যার পার্থক্য হচ্ছে কত? 27। ঠিক আছে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর কত? ওকে, এটিও পারবেন। এখানে আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম না স্যার, বয় আছে নাকি, মানে কথাটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করেন। ঠিক আছে, ওকে, আমি তাহলে 102 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 102 নম্বর অঙ্ক। একশো 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 102 নম্বর অঙ্কে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা
সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল কত? 4 গুণ। আমরা আগে অপশনগুলো একটু লিখে নিচ্ছি। অপশনগুলোতে কি আছে? ক নম্বরে আমার 12 আছে, খ নম্বরে আমার কত আছে 42, এবং গ নম্বরে রয়েছে আমার কত 24, এবং ঘ নম্বরে রয়েছে আমাদের কত 36। ঠিক আছে, এবার বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এই যে অপশনটাতে ফাইনালি প্রশ্নটা পড়ি, সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। ঠিক আছে, সংখ্যাটির সাথে কত করলে, যদি 27 যোগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। অর্থাৎ অরিজিনাল নাম্বারের সাথে যদি আমরা কত যোগ করি, 27 যোগ করি, তাহলে আমাদের রিভার্স নাম্বার আসবে। এটা হচ্ছে অঙ্কের শেষের তথ্য। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এর আগে একটা শর্ত দিয়েছে। এর আগে শর্তটা কি, যে এই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, তার মানে এই যে এর ভিতর যে কোনো একটা ওই সংখ্যাটা হবে। যেহেতু প্রশ্নে ফাইনালি চেয়েছে সংখ্যাটি কত, তার মানে অরিজিনাল নাম্বারটা চেয়েছে, তাহলে এখানে ধরে নিচ্ছি ক নাম্বার অরিজিনাল নাম্বার হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে তাহলে প্রথম শর্তটা আমরা একটু মেসিং করি, যে এর যোগফল, অর্থাৎ বলছে অঙ্কদ্বয়ের যোগফল, এই যোগফলকে যদি 4 গুণ করি, 4 গুণ করি তাহলে কত হচ্ছে 12। 4 গুণ করলে আমাদের কত হবে এখানে 12। এখন বলা হচ্ছে এই 12টা হচ্ছে ওই সংখ্যাটা হতে হবে, অর্থাৎ এখানে 1 2 যোগ করলে কত 3 3, অর্থাৎ এই যোগফলকে 4 গুণ করলে যে রেজাল্টটা হবে আর এই রেজাল্টটা সেম হবে। অর্থাৎ প্রথম শর্ত যেটা ওটা অনুসারে এখানেও 12 আসছে, এখানেও 12 আসছে, তার মানে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটাকে যদি আমি অরিজিনাল নাম্বার ধরি, এর সাথে যদি আমি 27 যোগ করি তাহলে সেটা রিভার্স হবে। কিন্তু দেখুন এটি রিভার্স হচ্ছে না, অর্থাৎ 12 এই রিভার্স হতে গেলে আমার 21 হতে হবে, কিন্তু এটা হচ্ছে কত 39। এই জন্য আমরা ক নম্বর অপশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার খ নম্বর অপশনে যাই। এর অঙ্কদ্বয় যোগ করলে 4 2 যোগ করলে 6, একে যদি 4 গুণ করা হয় তাহলে আমার কত হবে 24। আমার কত হবে 24। তার মানে এবার যদি 24-এর সাথে আমি যদি 27 যোগ করি তাহলে রিভার্স হবে। তাহলে 7 4 এখানে কত আমার 10 11-র 1, আর এখানে কত 5। দেখুন এটা রিভার্স হচ্ছে না, রিভার্স হতে গেলে আমার 42 হতে হতো, কিন্তু আমার 42 হচ্ছে না, তার মানে খ নম্বর অপশনটাও বাদ। এবার আমরা যদি এটিকে যোগ করি 2 যোগ 4 6, 6কে যদি 4 দ্বারা আমরা কি করি গুণ করি তাহলে আমার কত হচ্ছে 24 হচ্ছে। ও সরি, এখানে একটা জিনিস আমি ভুল করেছি, সেটা এখানে 42 এখানে 24, এটা এমনিতেই ভুল, ওই শর্ত আমার ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করে দেখেন এই অঙ্কটা দেখেন, এখানেও 24 আসছে, এখানেও 24 আসছে, তার মানে আমি আবারও বলছি খ নম্বর অপশনে কিন্তু এখানে 42 আসেনি। যেহেতু 42 আসেনি, সো খ নম্বরটা এমনিতেই বাদ, আমার 2 নম্বর চেকটা করার দরকার নেই। এবার এটার সাথে অঙ্কদ্বয় যোগ করে 4 গুণ করার ফলে আমার 24 আসছে। এবার আমরা একে অপশনটা টেস্ট করব, মানে এবার দ্বিতীয় শর্তটা চেক করব, যে এবার দ্বিতীয় শর্তে বলা হচ্ছে এই 24-এর সাথে যদি আমি 27 যোগ করি, কি করি 27 যোগ করি, অর্থাৎ সংখ্যাটার সাথে 27 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে এখানে আমার 7 4, আমি আবারও বলছি যে 7 4 11-র 1 5, তার মানে এটিও হচ্ছে না, অর্থাৎ ঘ নম্বর অপশনটাও আমার বাদ যাচ্ছে। এবার এটিকে দেখি আমরা, যে একে যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9কে এখানে করলে 4 9 36, তার মানে এই দুটো সেম। এবার আমি 36-এর সাথে যদি 27 যোগ করি তাহলে আমার কত হয়, তাহলে 13-র 3 হাতের 1 5 6 63, অর্থাৎ এটা হচ্ছে আমার 63, আর রিভার্স 36 যদি ধরি অরিজিনাল নাম্বার তাহলে রিভার্স নাম্বার হচ্ছে 63, অর্থাৎ যেটি রিভার্স হচ্ছে সত্যিকার অর্থে। তার মানে উত্তর হচ্ছে আমার ঘ নাম্বার। উত্তর হচ্ছে কি আমার ঘ নাম্বার। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা।
গুড। তাহলে এবার আমরা ঠিক পরের অঙ্কটা দেখি। আর আমি আবারও বলছি, কেউ যদি একটু বুঝতে সমস্যা হয় তারা পুনরায় ভিডিওটা আবার একবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা ঠিক 104 নম্বর 3 নম্বর অঙ্কটা দেখব। 103 নম্বর অঙ্কটা, 103 নম্বর অঙ্ক। 103 নম্বর অঙ্কটা দেখেন যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয়, আমরা অপশনগুলো একটু দেখে নেই। 61 ক নম্বর, 94 ক নম্বর, 72 ঘ নম্বর, এখানে 83। এবার লক্ষ্য করেন আমরা এখানে যে কাজটা করতে পারি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় যে অঙ্কটা একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। দেখেন সবকটাই একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, এখানেও 5 বড়, এখানেও 5 বড়, এখানেও 5 বড়। তার মানে প্রথম যে শর্ত, এই শর্তটা বাদ, ঠিক আছে? এবার আসেন পরের শর্তে যাই। পরের শর্তে কি বলছে? সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, অর্থাৎ এই সংখ্যাটি থেকে আমরা যদি এই অঙ্কদ্বয়ের সমষ্টি এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 7 হবে। এই অঙ্ক যোগ করলে কত হবে? এটা 7 হবে। এখন বলা হচ্ছে এই অঙ্কদ্বয় যোগ করলে যে যোগফল আসবে এটাকে যদি আমরা 5 গুণ করি, কত করি? এই 5 গুণ যদি এটা থেকে আমরা বিয়োগ করি তাহলে যে রেজাল্টটা হবে, এখানে দাবি করছে যে এটা আমার এটার রিভার্স হবে। কি হবে? রিভার্স হবে। এখন তাহলে আমরা 11 থেকে 5 গেলে কত থাকে? 11 থেকে 5 গেলে 6, সরি কত? 6। তাহলে হাতের 1 4, তাহলে 6 থেকে 4 গেলে কত হয়? আমার 26 হয়। তার মানে আমাকে বলছে রিভার্স, তাহলে 61 এর রিভার্স 26 হতে পারে না, 16 হতে পারে, তাই কিনা? 61 এর রিভার্স 16 হতে পারে, তার মানে কি ক নম্বর অপশনটা বাদ। এবার তাহলে পরের অপশনটা দেখি। পরের অপশনে আমাকে কি বলা হচ্ছে? পরের অপশনটাতে বলা হচ্ছে, খেয়াল করেন যে সেম শর্তগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে 9 4 হচ্ছে 10, 10 13, 13কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 65 হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 65টা বিয়োগ করি, তাই কিনা? যেহেতু ওটা যোগফলের 5 গুণ বিয়োগ করতে বলছে, তাহলে এখানে 14 থেকে যদি 5 চলে যায় তাহলে আমাদের কত আসবে? 9 আসবে। তাহলে হাতের 1 এখানে কত? 7, তাহলে এখানে আসতে 2। তার মানে 94 আর 29 এটা রিভার্স হয় না, রিভার্স হতে গেলে আমার কত হতে হবে? 49 হতে হবে। তার মানে এটিও সঠিক না। এবার তাহলে পরেরটাতে যাই। এটাতে কি বলা হচ্ছে দেখেন, সেম শর্তটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমার বলা এই দুটো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 9, 5 9 কত? 45। এবার যদি এখান থেকে 45 আমি বিয়োগ করি তাহলে 5 এখানে 7 থাকবে, হাতের 1 5, আমার কত? 2। এবার তাহলে 72 এটা অরিজিনাল আর রিভার্স যেটা আসলো সেটা হচ্ছে 27। তার মানে কি এটা আমাদের সঠিক। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। প্লিজ একটু প্লিজ দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। দেখুন এখানে আমি অঙ্কগুলো একটিও বিস্তারিত করিনি, এটা বিশেষ একটা কারণে। প্রথমত হচ্ছে আইডিয়াটা আপনাদের মাঝে সেট আপ করতে হবে। আর বিস্তারিত অঙ্কগুলো বইতে দেওয়া আছে, যদি কোনো অঙ্ক না পারেন তাহলে আমাকে পরবর্তী সলভ ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি সলভ করে দেব। যেহেতু বইতে বিস্তারিত দেওয়া আছে, আমার কথা যে বুঝতে পারার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখানে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো মূলত
আমাদের সাধারণভাবে বিসিএস পরীক্ষায় আসে না। বিসিএস পরীক্ষায় রিটেনে এখান থেকে অঙ্ক আসে, আর এখানে প্রায় সবকটা অঙ্কই মূলত আমাদের ব্যাংকের অঙ্ক। আমি আবারও বলছি যে এখানে যে অঙ্কগুলো আমরা এই মুহূর্তে করলাম সবকটাই হচ্ছে আমাদের ব্যাংকের ম্যাথ, অর্থাৎ বাংলা ভার্সন হয় হয়তো আপনারা বিষয়টা ফিল করতে পারেননি, কিন্তু সবকটা অঙ্কই ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। কথাটা ক্লিয়ার? ওকে, জাস্ট ব্যাপারগুলো আইডিয়াটা একটু জানা থাকা ভালো, এই কারণে আমি অঙ্কগুলো করলাম। আর যেহেতু বই সমাধান করতেছি সেক্ষেত্রে এই কারণে আমরা কোনোটাই বাদ দিতে চাচ্ছি না। ঠিক আছে, এবার আমরা নেক্সট পয়েন্টটা নিয়ে কথা বলবো, অজানা সংখ্যা নির্ণয়। ঠিক আছে, অজানা সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো আমরা সবাই পারি, তারপরেও অঙ্কগুলো নিয়ে আমি একটু আপনাদের ডিটেলস ধারণা দিতে চাই। চলুন। প্রথমত হচ্ছে আমরা এখানে একটা অঙ্ক দিয়ে শুরু করব। তারপরে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সাইনগতভাবে ম্যাথমেটিক্যাল যে সাইনগুলো আছে সেগুলির ব্যাপারে আমরা একটু ধারণা নেব। ধরে নিচ্ছি এটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে, আমি এখানে যদি বলি যোগ এর বিপরীত কোনটা, আমি এটাকে খুব সহজ একটা বাংলা দিয়ে লিখতে চাচ্ছি, উল্টো। অর্থাৎ এটা যা আছে তার উল্টো কোনটা কোনটা হবে। যেমন গুণ যোগ এর উল্টো হবে বিয়োগ। কি হবে? বিয়োগ। তাহলে বিয়োগ এর উল্টো কি হবে? যোগ। তাহলে গুণ এর উল্টো কি হবে? ভাগ। ভাগ এর উল্টো কি হবে? গুণ। ঠিক আছে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে যোগ এর বিপরীত হচ্ছে বিয়োগ, বিয়োগ এর বিপরীত হচ্ছে যোগ, গুণ এর বিপরীত হচ্ছে ভাগ, ভাগ এর বিপরীত হচ্ছে কি? গুণ। এটা কেন বলতেছি? এর একটা কারণ আছে। ধরেন আমরা যদি ধরেন আমার 7 একটা সংখ্যা আছে, এর সাথে যদি আমি 5 যোগ করে, অর্থাৎ 5 যোগ করলাম, তাহলে কত হলো? 12। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এটা আমার গন্তব্য, এটা আমার কি? গন্তব্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার গন্তব্য। আর আমি যাত্রা শুরু করেছি মানে আমার এই জায়গা থেকে, যাত্রা শুরুটা করেছি এখান থেকে। ওকে, আর এটি হচ্ছে আমি ধরে নিচ্ছি যোগ করার পর যে জায়গায় পৌঁছেছি এটা হচ্ছে আমার গন্তব্য। এখন এই জায়গায় পৌঁছার জন্য আপনি কি করেছেন? একটা যোগ করেছেন। ঠিক আছে, যোগ করে আপনি এই জায়গায় পৌঁছেছেন। মজার ব্যাপার হচ্ছে যদি আবার এই জায়গা থেকে 12 থেকে এই জায়গায় রওনা দেন, এই জায়গায় যদি রওনা দেন, যোগ করে যেটা যেখানে পৌঁছেছেন, যত যোগ করে পৌঁছেছেন, ঠিক আপনি যদি ততই, এর উল্টো কি? এর উল্টো হচ্ছে বিয়োগ, এর উল্টো হচ্ছে কি? বিয়োগ। তার মানে ততই বিয়োগ করলে আপনি ঠিক তার আগের জায়গাটায় ফিরতে পারবেন। এই কনসেপ্টটা গণিতের বেসিক একটা কনসেপ্ট, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কনসেপ্টটা গণিতের কি খুবই বেসিক একটা কনসেপ্ট, যে যোগ করে যে জায়গায় পৌঁছছেন ওই জায়গা থেকে যদি তার বিপরীত কাজটা করেন তাহলে ঠিক আগের জায়গায় পৌঁছে যাবেন। সহজ কথা হচ্ছে যাবার সময় যে কাজ করেছেন ঠিক আসার সময় তার উল্টো কাজটা করলেই হবে। যেমন আমি যদি আরো কয়েকটা উদাহরণ দেখাই তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে 5 এর সাথে আমি 7 গুণ করে আমি এই জায়গায় পৌঁছলাম। এটা হচ্ছে আমার গন্তব্য, এটা হচ্ছে আমার যাত্রা আরম্ভের স্থান। ঠিক আছে, তাহলে এটাতে আমি পৌঁছেছি কি? গুণ করে। কত গুণ করে? 7 গুণ করে। তাহলে এর বিপরীত কি? ভাগ। এর বিপরীত কি? গুণের বিপরীত কি? ভাগ। তাহলে এবার যদি আমি এই জায়গায় আগের জায়গায় ফেরত আসতে চাই, এই জায়গায় যদি আমি ফেরত আসতে চাই, তাহলে আমার ওই জায়গা থেকে 35 থেকে এখানে যা করছিলাম তার উল্টোটা করব। কি করব? আমি 7 দ্বারা ভাগ করব। তাহলে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 5।
দেখুন আপনি এই জায়গায় আবার ফেরত আসছেন। এই মেথডটিকে এই সর্বপ্রথম আমি মূলত আমার বইতে যুক্ত করেছি, যাকে আমি বইটি সরাসরি বলেছি উল্টো মেথড। এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। এবার আসেন আমরা অঙ্ক শুরু করব। আমাদের প্রথম অঙ্কটাই হচ্ছে 105 নম্বর অঙ্ক থেকে আমরা অঙ্ক শুরু করব, 105 নাম্বার থেকে। ওকে, 105 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে খেয়াল করেন। 105 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো সংখ্যার সঙ্গে কি, কোনো সংখ্যার সঙ্গে 7 যোগ করে, যোগফলকে 5 দিয়ে গুণ করে, গুণফলকে 9 দিয়ে ভাগ করে, ভাগফল থেকে 3 বিয়োগ করাতে বিয়োগফল 12 হয়। দেখছেন সংখ্যাটি কত? তাহলে এই টাইপের অঙ্কে প্রথমত আপনি যদি বিস্তারিত করতে চান তাহলে আপনি হয়তো লিখবেন যে মনে করি সংখ্যাটি কি x, এটি আপনি লিখবেন। তারপর শর্তমতে চলে যাবেন। শর্তমতে কিভাবে চলে যাবেন, এখানে যা যা বলছে তাই করবেন। কোনো সংখ্যার সাথে, যেহেতু সংখ্যাটা ধরে নিয়েছি, তাহলে তার সাথে 7 যোগ করে, এবার এটা যোগফলকে আবার কি 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করে এবার যে গুণফলটা পেলাম একে আবার 9 দিয়ে ভাগ করে। এখন এই ভাগফল থেকে আমাকে 3 বিয়োগ করে, 3 বিয়োগ করে যে বিয়োগফলটা হবে সেটা তারা বলছে 12। 3 বিয়োগ করার পর ফাইনালি যেটা বললো সেটা বলছে 12। আমরা যে ম্যাথ করাচ্ছি এখানে শুধু বিসিএস কভার হবে না, আমাদের শুধু ব্যাংক ম্যাথ ব্যতীত সমস্ত জবের জন্যই কভার হবে। এই বিষয়গুলো আমরা আমাদের অ্যানাউন্সমেন্টও বলেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের সব টাইপের, দেখুন এক সংখ্যা থেকে আমরা কি পরিমাণ ম্যাথ করাচ্ছি। সঙ্গত কারণে বুঝতে পারেন যে এখানে শুধু বিসিএস ম্যাথ কভার হবে না, আমাদের সব ধরনের জবের জন্য যে ম্যাথগুলো সেগুলো কভার হবে, শুধু ইংলিশ ভার্সনের ম্যাথগুলি ছাড়া। এখন যদি এর সাথে সাথে ইংলিশ ভার্সন থাকতো তাহলে ইংলিশ ভার্সনেরও প্রায় 80% কভারেজ হয়ে যেত, কিন্তু যেহেতু বইটা বাংলা ভার্সনে এই কারণে ওই দাবিটুকু আমি করতেছি না, আর যেহেতু ওই ভাষায় আমি পড়াচ্ছি না। ওকে, এবার আসেন এই অঙ্কটা আপনি যদি বিস্তারিত সমাধান করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে x এর মানটা বের করতে হবে। দেখেন এটা হচ্ছে অনেক সময় দেখেন না, শৈশবে আমরা দম নিয়ে একদমে 100 পর্যন্ত মানে 1 2 বলার মতো কিন্তু কম্পিটিশন করতাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে কিন্তু চেষ্টা করতাম যে কে সর্বোচ্চ সংখ্যক বলতে পারে। এই টাইপের অঙ্কটা হচ্ছে এটা, যে দেখেন x কে একবার লিখেছেন, একবার লিখেছেন, একবার লেখার পর এর সাথে একবার 7 যোগ করেছেন, আবার এই যে যোগফল আসছে এটার সাথে 5 গুণ করেছেন, আবার একে 9 দ্বারা ভাগ করেছেন, আবার এখান থেকে 3 বিয়োগ করে একটা রেজাল্ট। তার মানে কি একদমই গিয়ে আপনি গন্তব্যে পৌঁছেছেন। এখান থেকে এগুলি করে লাফিয়ে লুফিয়ে গিয়ে একদম কোথায় পৌঁছেন, আপনার ভ্যালুটা এখন 12। এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি, খুবই সহজে সমাধান করতে পারি, অর্থাৎ এত লম্বা হিসাব না করে আমরা সমাধান করতে পারি। কিভাবে, ওই আগের আইডিয়াটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমরা বলেছিলাম কি গন্তব্য আর আমাদের যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে যাত্রাটা শুরু হয়েছে, রাইট। এবার আসেন আমরা তাহলে এখান থেকে বেক করার চেষ্টা করব। তাহলে প্রথমত 12, এর আগে আমি কি করেছি, এর আগে ঠিক আগে দেখেন 3 কি করেছি, বিয়োগ করেছি, 3 বিয়োগ করেছি, এবার তার উল্টোটা কি, যোগ। তার মানে এবার 3 আমি কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে আমার দাঁড়ালো কত,
15। এবার আসেন, ঠিক তার আগে আমি কি করেছি, তার আগে দেখেন 9 কি করেছি, ভাগ করেছি। তাহলে ভাগের উল্টোটা কি, গুণ। ঠিক আছে, ভাগের উল্টোটা কি, গুণ। এবার তাহলে আমি 9 দ্বারা গুণ করব, তাহলে কত হয়, 135। ঠিক আছে, তার আগে আমি কি করেছি, তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে 5 দ্বারা গুণ করেছি। তাহলে 5 দ্বারা কি করেছি, গুণ করেছি। তাহলে এর উল্টো কি, ভাগ। এর উল্টো কি, ভাগ। এবার তাহলে আমি 5 দ্বারা কি করব, 135কে 5 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে, 27। এবার তার আগে আপনি কি করেছেন, তার আগে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে, দেখুন এখানে 7 কি করেছেন, যোগ করেছেন। আমি আবারও বলছি, 7 কি করেছেন, যোগ করেছেন। তাহলে এর উল্টোটা কি, বিয়োগ। তাহলে এবার 7 আপনি কি করবেন, 7 বিয়োগ করবেন, থাকলো কত, 20। দেখুন, তাহলে মনে করি এক্সে আপনি গন্তব্যে চলে আসছেন, তাহলে রেজাল্ট কত, 20। হ্যাঁ, দয়া করে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এভাবে আমরা এই মেথডটা কখন ইউজ করব, যখন আমরা এই মেথডটা ক্ষেত্রে এক্স একবার ব্যবহার করা হবে। তাহলে উল্টো মেথড আপনি একটু নোট করে রাখতে পারেন, উল্টো মেথড কখন ব্যবহার করবেন, উল্টো মেথড ব্যবহার করবেন যখন এক্স একবার থাকবে। যখন এক্স কয়বার থাকবে, একবার থাকবে। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবেন, যখন এক্স আমার একবার থাকবে তখন উল্টো মেথডটা ব্যবহার করব। আমরা তাহলে পুরো অঙ্কটা কিভাবে দেখব, দেখেন পুরো অঙ্কটা আমরা এই জায়গাতে আমি আবারও একটু লিখে নিচ্ছি যে x+7, তাই কিনা, পুরো কনসেপ্টটা আমার কি ছিল, x+7 × 5, তারপর আমরা ভাগ করেছিলাম কত দিয়ে, 9 দিয়ে, এখান থেকে 3 বিয়োগ করেছিলাম। আমাদের কথা হচ্ছে আমরা পৌঁছেছিলাম গন্তব্যে, সেখান থেকে 12 থেকে, খেয়াল করে দেখেন 12 এর আগে কি করেছিলাম, আমার 3 বিয়োগ করেছিলাম। তাহলে বিয়োগ যেহেতু করেছিলাম তার উল্টোটা আমাকে যোগ করতে হবে, 15। এর আগে আমি কি করেছিলাম, 9 দ্বারা ভাগ করেছিলাম। তাহলে এবার তার উল্টো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 135। এর আগে আমি 5 দ্বারা কি করেছিলাম, 5 দ্বারা গুণ করেছিলাম। তাহলে এর উল্টোটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 135কে 5 দুগুণে 10, 5 7 35। এর আগে আমি কি করেছিলাম, 7 কি করেছিলাম, যোগ করেছিলাম। তার এর উল্টো হবে কি, বিয়োগ। তাহলে -7 20। কথাটা ক্লিয়ার? এখন এটি হচ্ছে আমাদের মেইন অঙ্ক। এখন যদি বলেন এই অঙ্কটা আমরা ডিটেলস কিভাবে করব, এখন এই অঙ্কগুলো ডিটেলস আমরা এভাবেই করব, জাস্ট এটা সমাধান করলেই হয়ে যাবে। অর্থাৎ জাস্ট এখান থেকে x এর মানটা বের করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এ ব্যাপারে সমাধানগুলো আমার বইতে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, কারণ এগুলি খুবই সিম্পল ক্যালকুলেশন, যেগুলি আপনাকে করে করে অভ্যস্ত হতে হবে। এখন বলছি যে আপনি করে করে অভ্যস্ত হবেন, বিষয়টা এমন না। আমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্নে একটা বেসিক আছে, আবার লিখিতের একটা বেসিক আছে। লিখিতের বেসিক হচ্ছে এই পর্যন্ত যে শর্তটা দাঁড় করানো। এখন শর্ত দাঁড় করানোর পর যদি পরের কাজে যদি আপনার সমস্যা হয়, যেমন ক্যালকুলেশনে যোগ বিয়োগ গুণ ভাগে, তাহলে বুঝতে হবে আপনার লেভেল এতটাই দুর্বল যে এর জন্য আলাদাভাবে ক্লাস নিতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা?
এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা বইতে দেওয়া বিস্তারিতটা দেখবেন, যদি না বুঝতে পারেন প্রবলেম সলভিং ক্লাসে এটা জিজ্ঞাসা করবেন, সেখানে আমি শিখিয়ে দেব। কিন্তু মূল ক্লাসে একসাথে সব আইডিয়া দাঁড় করাতে গেলে আমার সমস্যা নেই, কিন্তু আপনারা 2 ঘন্টা অথবা 2 ঘন্টার উপরে ক্লাস করবেন না কেউ। কথাটা বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে সমস্যাটা, নচেত আমি করিয়ে দিতে পারবো। আমরা এবার একটু সামনে আগাবো। সংখ্যার চ্যাপ্টারটা একটু এগোতে থাকুক। হ্যাঁ, আমি এখানে প্রবলেম সলভিং ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দেবেন যে এখানে 2-1টা অঙ্ক করিয়ে দেওয়া দরকার, ডিটেলস। আপনারা যদি না বুঝেন, আমি আগে চাচ্ছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি করিয়ে দেব। কথাটা ক্লিয়ার? আর সংখ্যার চ্যাপ্টারে তো হিউজ পরিমাণ ম্যাথ, এই কারণে আমি অন্যদিকে একটু কম যাচ্ছি, কিন্তু বাকি অধ্যায়গুলোতে নর্মালি অঙ্কগুলোর ডিটেলস করা হবে। কথা বুঝতে পারছেন? আপনারা একটু ওয়েট এন্ড সি, মানে আমার সাথে চলতে থাকুন, দেখবেন আইডিয়াগুলো এমনি ক্লিয়ার হবে। ওকে, দেখেন এবার 106 নম্বর অঙ্কটা দেখেন। 106 নম্বর অঙ্কটা, 106 নম্বর অঙ্কে এখানে কোনো সংখ্যার অর্ধেক, কোনো সংখ্যাটা ধরে নিচ্ছি x। অর্ধেক মানে কি? কোনো সংখ্যার অর্ধেক মানে কি? এই যে x এর হাফ, তার মানে x/2। তার মানে কোনো অর্ধেক মানে সরাসরি x কে 2 দ্বারা ভাগ করা, 2 দ্বারা ভাগ করা। এবার বলছে কোনো সংখ্যার অর্ধেক, তার মানে কোনো সংখ্যার অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করা। এই অর্ধেকের সাথে যদি 4 যোগ করি, মানে প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, এবার যদি 4 যোগ করি এবং যোগ করলে যে যোগফল পাওয়া যায় সেটা 14। দেখেন আপনার কিন্তু এটি বিস্তারিত হয়ে গেল। আপনার কাজ হচ্ছে এটাকে সমাধান করা, এটাকে ডিটেলস সমাধান করা। যেমন এটা যদি ওপাশে চলে যায় তাহলে থাকবে 10, তাহলে x/2 সমান সমান আমাদের আসতে আছে 10, সুতরাং x সমান সমান কত? 20, তাই কিনা? এটি আপনি জাস্ট একটু সমীকরণটা সমাধান করলেই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমি একটু এমসিকিউ প্যাটার্ন নিয়েই কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, তাহলে অঙ্কে যা যা বলছে, অঙ্কে যোগফল হচ্ছে 14, এর আগে যোগ করেছি তার মানে বিয়োগ করতে হবে 4, তাহলে 10। এর আগে 2 দ্বারা ভাগ করেছি, এবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে উত্তর কত? 20। আপনাদের যে কথাটা সবসময় মাথায় রাখতে হবে, এই পুরো শর্তে কিন্তু x মাত্র একটাই। x কয়টা? একটাই। এরকম একটা আসলে পিছন থেকে সামনে আসবেন, তাহলেই অঙ্কটা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। এবার 107 নম্বরটা দেখে নেবেন, 108 নম্বরটাও পারবেন, 109 নম্বরটা এটিও পারবেন, সবগুলোই একদম সিম্পল। কথাটা ক্লিয়ার? দেখেন 110 নম্বরে কি বলা হচ্ছে। 110 নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে, অর্থাৎ একটা সংখ্যা যদি x হয়, এটা দ্বিগুণ হচ্ছে 2x। এই দ্বিগুণের সাথে যদি 2 যোগ করা হয়, দ্বিগুণ মানে কি? x এর সাথে 2 গুণ করলেন, যোগ করলে তাহলে যোগফল হবে কত? 88। এখন তাহলে খেয়াল করে দেখেন, এটা বিস্তারিত করলে এখান থেকে x এর মান বের করবেন। এখন যদি শর্টকাটে করেন তাহলে 88, এর আগে কি করেছেন? যোগ করেছেন, তাহলে উল্টো হবে কি? বিয়োগ। তাহলে 2 বিয়োগ করেন, থাকে কত? 86। এর আগে 2 কি করেছেন? গুণ করেছেন, তাহলে এবার কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করেন তাহলে কত হবে? আমার 43। তাহলে উত্তর হচ্ছে কত? 43। আমি একটু আপনাদের একটু বলি যে, যেমন মঈন ভাই বলেছেন যে বিশেষ করে বিসিএস ম্যাথের দিকে একটু জোর দেওয়ার জন্য, এই ব্যাপারে আমি একটু বলি। আমি ব্যাংকের নাম যখন নিচ্ছি, তার মানে আপনারা ভাববেন না যে আমি ব্যাংকের অঙ্ক করাচ্ছি। আসলে
আমরা রাইটার হিসেবে কিছু ব্যাপারে আমাদের যে ধারণা থাকে, যে আপনারা খেয়াল করেছেন কিনা যে বিসিএস যে লাস্টের যে 43তম বিসিএস প্রিলি, এই প্রিলিতে বেশ কয়েকটা কঠিন ম্যাথ আসছে। একটু আমি আপনাদের বিষয়টা একটু বলি, তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। নচেত আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে অহেতুক পরিশ্রম কেন করব। এই কঠিন ম্যাথ, বিশেষ করে সূচক থেকে যে ম্যাথটা আসছে, তারপর অসমতা থেকে যে ম্যাথগুলো আসছে, আপনি যদি জাস্ট বিগত সালের বিসিএস এর প্রশ্নের আলোকে কেউ যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে থাকেন, আপনারা যারা এখানে 43তম দিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, তাহলে আপনারা অবগত আছেন যে বেসিক ছাড়া অনেকেই এই অঙ্কগুলো সমাধান করতে পারেননি, কিন্তু এই অঙ্কগুলি আমার বইতে যুক্ত আছে। এখন এই কঠিন অঙ্কগুলো আমি আমার ক্লাসেও করিয়েছি, পাশাপাশি ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এবার জ্যামিতি থেকেও সম্পূর্ণ ভিন্ন ধারার একটা অঙ্ক আসছিল। সম্পূর্ণ ভিন্ন ধারা না, ঠিক আসলে এই ধারাগুলি ভিন্ন বলবো না, কারণ আমরা যারা লেখালেখি করি তারা এই ধারাগুলোর সাথে মোটামুটিভাবে বেশ পরিচিত আছে। কিন্তু এখানে এই অঙ্কটা অতীতে কোনো পরীক্ষায় আসে নাই জ্যামিতির ক্ষেত্রে, কিন্তু কি কারণে বা কোনো এক ক্ষেত্রে আমার বইয়ের পূর্ণতার স্বার্থে ওই অঙ্কটা আমার বইয়ে যুক্ত করেছিলাম। এবার 43তম প্রিলিতে ওই অঙ্কটা আসছে, শুধু একটু ডিজিট চেঞ্জ, অর্থাৎ এখানে 86 ছিল, ওখানে সম্ভবত 108 ছিল। কিন্তু এই যে প্যাটার্ন, এখন বিসিএস এর প্রশ্নগুলো মানে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, অনেক বেশি বৈচিত্র্যময় হচ্ছে। এখানে আপনি যদি মনে করেন যে একটা কোর্স করলেন, সেটা শুধুমাত্র বিগত সালের প্রশ্নের আলোকে যদি ওই নিয়মগুলি শুধু করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি পরীক্ষায় ভালো করবেন না। আমি দীর্ঘ এক যুগের শিক্ষকতার জীবনে আমি যে বিষয়টা দেখেছি, আপনাকে বেসিক স্ট্রং করতে হবে। আর বেসিক স্ট্রং করা মানেই হচ্ছে আপনি কয়টা গণিত করলেন সেটা বড় কথা না, আপনি কত বেশি ধরনের গণিত করলেন সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ভালো করে একটু খেয়াল করেন, আমি আপনাদের ভালোর জন্যই মূলত এত বেশি গণিত করাচ্ছি, নচেত ওই নিউ আইডিয়ার গণিত যখন প্রিলিতে আসবে তখন কিন্তু আপনি পারবেন না, আগে থেকে অভ্যস্ত না থাকলে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি মনে হয় আপনাদের মেসেজটা দিতে পেরেছি। আর অলরেডি ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে যে বেশি কথা বলতে গেলে মূলত মূল বিষয়টা বুঝে মানে আমাদের সময় নষ্ট হবে। কথা বুঝতে পারছেন? আপনারা একটু আমার সাথে লেগে থাকেন, আমি তো ক্লাস দেব, অনেক বেশি ক্লাস দেব। আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছি, আমার ধারণা যে তার তুলনায়ও আপনারা অনেক বেশি সাপোর্ট পাবেন। কথা বুঝতে, অলরেডি আমরা দেখা যাচ্ছে যে বীজগণিতের অঙ্কগুলো প্লে করা শুরু করেছি। অনেকে হয়তো ভাবছেন যে মূল লাইভে দেখব, এই চিন্তা বাদ দেন। যাদের দরকার, আগের চাকরি দরকার, তারা ওই ভিডিওগুলো দেখে ফেলেন। কারণ হচ্ছে আপনি একটা ভিডিও বেশি দেখা মানে একটা আইটেমে অন্যের তুলনায় এগিয়ে থাকলেন। আমরা কষ্ট করে কেন দিচ্ছি? এই কারণে দিচ্ছি, আমি চাই এই গ্রুপটা একটা ভিডিওর আর্কাইভ হয়ে যাক, এবং ভবিষ্যতে আমি অনেক ভিডিও যেগুলো মেক করব সেগুলো আপনাদেরকে আমি দেব। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে রিটেনের ব্যাপারে অনেকের একটা ধারণা থাকে যে প্রিলি এবং রিটেন ম্যান দুটো একসাথে হয়, এটা হয় না। দুটোর বেসিকের একটা পার্থক্য আছে। আমি যে কথাগুলি বলতেছি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা এখানে যারা আছেন একজনে একটু কমেন্ট করেন তো আমি এখানে শর্টকাট টেকনিক বলছি কিনা। আমি একটাও শর্টকাট বলিনি, বেসিক বলছি, কিন্তু এটা হচ্ছে আমাদের মতো করে আমাদের ভাষায় বেসিক বলেছি। এখন একই বেসিক যখন আরেকটা ডাইমেনশন আনবো, দুটো ডাইমেনশন মেসিং করবে না। যদিও আমি নন ক্যাডার যে জবগুলো রয়েছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবগুলির জন্য সরাসরি আমি আলাদা একটা রিটেন কোর্স খুলব। যাদের একান্তই রিটেন দরকার তারা ওই কোর্সটি করতে পারবেন, কারণ রিটেনের ভাষা এবং ভঙ্গি দুটো আলাদা হবে। ওকে, প্লিজ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম,
111 নম্বর প্রশ্নটা দেখেন, 111 নম্বর প্রশ্ন। 111 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, ধরেন একটা সংখ্যা এক্স, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2x হবে। এই দ্বিগুণের সাথে যদি 9 যোগ করা হয়, বলা হচ্ছে যদি প্রাপ্ত ফলাফলটিকে, এই ফলাফল, এই যে ফলাফলটা আমরা পেলাম, একে যদি 3 গুণ করা হয় এবার তাহলে 75 হবে, মানে ফাইনাল রেজাল্টটা হচ্ছে আমার 75। কিন্তু পুরো সমীকরণে এক্স আমার একটা, একবার ইউজ হয়েছে, তার মানে আমরা উল্টো মেথডটা ব্যবহার করতে পারি। তাহলে 75 দিয়ে শুরু করা যাক, এর আগে গুণ করেছি তাই কিনা, তাহলে এবার আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে 3, তাই কিনা, তাহলে আমার কত হচ্ছে 25। এবার আসেন, এর পূর্বে আমি কি করেছিলাম, 9 যোগ করেছিলাম, এবার 9 কি করব, বিয়োগ করব। তাহলে 9 যদি বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে 6। কথাটা ক্লিয়ার? তাহলে হাতের 1 কত, 16। এখন খেয়াল করেন, এর আগে x এর সাথে 2 গুণ করেছিলাম, এবার তাহলে আমার 2 কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমার xটা কত হবে, 8 হবে। দেখেন এখানে রেজাল্ট হচ্ছে 8, এটি হচ্ছে উত্তর। আমি আবারও বলছি, এই দ্বিগুণটা মানেই হচ্ছে, দ্বিগুণ মানেই হচ্ছে এখানে x এর সাথে 2 গুণ করা, আর অর্ধেক মানে হচ্ছে x কে ভাগ করা, 1/3 মানে 3 দ্বারা ভাগ করা, 1/4 মানে 4 দ্বারা ভাগ করা। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। আপনারা যে অঙ্কগুলো একবার কম বুঝবেন বারবার দেখবেন। এবার 112 নম্বর অঙ্কটা দেখেন, 112 নম্বর অঙ্কটা, একটি সংখ্যার বর্গের সাথে একটি সংখ্যা হচ্ছে x, এটাকে যদি বর্গ করেন তাহলে এরকম হবে। এই বর্গের সাথে যদি আপনি আবার 4 যোগ করে ফেলেন, এই যে যোগফলটা আসলো এটা তারা বলছে 40 হবে। কত হবে, 40 হবে। এবার আসেন, আমি যদি কোনো সংখ্যা বর্গ করি এর বিপরীত হচ্ছে বর্গমূল, এটি বলতে ভুলে গিয়েছিলাম। কোনো সংখ্যা যদি বর্গ করেন এর বিপরীত হচ্ছে বর্গমূল। ওকে, তাহলে আমরা আগে করেছিলাম 40 থেকে 4 যোগ করে 4, এর আগে কি করেন 4 যোগ করেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে কত, 36। এবার 36 এর আগে আমি কি করেছিলাম, বর্গ করেছিলাম, এবার তাহলে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে উত্তর কত, 6। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়টা। তাহলে এবার আমরা একটু সামনে যাব। সামনে বলতে আমি বিষয় যেটা বোঝাতে চাচ্ছি যে 113 নম্বর অঙ্কটা দেখেন, 113 নম্বর অঙ্ক। 113 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি সংখ্যার 3 গুণের সাথে, ধরেন একটি সংখ্যা, এটাকে যদি আমরা 3 গুণ করি, মানে 3 গুণ করলে 3x হবে, এর সাথে দ্বিগুণ যোগ করা হলে, অর্থাৎ একে যদি আবার আপনি দ্বিগুণ করেন, তাই কিনা, তাহলে এই দুটো যদি আবার যোগ করেন তাহলে আপনার হবে কত, 90। এটা এই অঙ্কে বলা হচ্ছে। আবারও একটু খেয়াল করেন, আমি প্রত্যেকটা কথাই কিন্তু বেসিক থেকে বলছি, এখানে কোনো শর্টকাট না, জাস্ট এই বেসিকটা আমি এমসিকিউর জন্য বলছি, এইটুকুই পার্থক্য। খেয়াল করেন, প্রত্যেকটা বিষয়ে বেসিকের সাথে বলা হচ্ছে। খেয়াল করেন যে কোনো সংখ্যাকে যদি আপনি 3 গুণ করেন এবং ওই সংখ্যাটি, এখানে একটা দেখেন প্রনাউন, আমরা একটা শব্দ ইউজ করেছি যে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণ এর সাথে কি করা হয়, যদি দ্বিগুণ যোগ করা হয়, খেয়াল করেন 3 গুণের সাথে যদি দ্বিগুণ যোগ করা হয় তাহলে আমার 90 হবে। এবার কি আমি উল্টো মেথড ব্যবহার করতে পারবো, একটু কমেন্টে জানান, ইয়েস অর নো, দ্রুত কমেন্টে জানান, এবার আমি উল্টো মেথডটা ব্যবহার করতে পারবো কিনা।
গুড। এটা হবে না, কেন হবে না? কারণ এক্স এখানে একবার না দুবার ব্যবহার করা হয়েছে, তার মানে এবার একে স্বাভাবিক নিয়মেই সমাধান করতে হবে। তার মানে কি এবার আমাকে বাধ্য হয়েই ডিটেলসে আসতে হবে। এই দুটোর যোগফল কত? 5x, আর এখানে 90। সুতরাং এক্স হচ্ছে 90কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 18। এটি আমাদের উত্তর। এভাবে আপনি 114 নম্বর অঙ্কটা দেখেন। 114 নম্বর অঙ্ক, নম্বর অঙ্কটা দেখেন। কোনো একটি সংখ্যার 13 গুণ থেকে কোনো একটা সংখ্যা, এটা 13 গুণ যদি করা হয় তাহলে আমাদের 13x। এই সংখ্যাটাকে যদি আবার 4 গুণ করা হয় তাহলে 4x। এবার বলছে এটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে আমাদের কত হবে? 171 হবে। এটি বলা হচ্ছে। তাহলে সংখ্যাটি কত? এবার আসে, এখন এখানেও আমার উল্টো মেথড হবে না, অর্থাৎ এখন যে অঙ্কগুলি করবে একটা উল্টো মেথডের অঙ্ক হবে না। তাহলে এটি হচ্ছে 9x 171, তাই কিনা? এবার সুতরাং x সমান সমান 171, এখানে 9 দিয়ে যদি হিসাব করেন তাহলে কত? 9কে 9 এখানে তাহলে কত হচ্ছে? 8, তারপরে 9 9 81, কত হচ্ছে? 19। এটি উত্তর। তার মানে এবার 15 16 17 নম্বর দেখেন। 17 নম্বর অঙ্কটা দেখেন। আমি এবার দ্রুত অঙ্কগুলি করে যাব, তবে বেসিকে সমস্যা হবে না যেহেতু আমি অনেক কথা বলে ফেলেছি। এবার দেখেন 117 নম্বর অঙ্কটা। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 সাথে 17 বেশি। একটি সংখ্যা অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ করা। 1/3 মানে কি? 3 দ্বারা ভাগ করা। তাহলে এই 1/3 চাইতে 17 বেশি, এখানে 17 বেশি আছে। তাহলে যেহেতু এটার চাইতে এখানে 17 বেশি আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমার 17 বের হবে। যেহেতু বলছে এটাকে অর্ধেক করলে এবং এটাকে 1/3 নিলে এটার থেকে এটা 17 বেশি থাকবে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা 17 পাবো। এটি শর্ত মতে হয়ে গেল। এবার সুতরাং x এর মান বের করবেন, সেটি উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার 118 নম্বরটা পারবেন। 118 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। এখানে বলা হচ্ছে একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল। একটি সংখ্যা x, এখন বলছে তার বিপরীত ভগ্নাংশ। এটা একটু খেয়াল দেখেন। একটি সংখ্যা এবং বিপরীত ভগ্নাংশ, একটি সংখ্যা এবং বিপরীত ভগ্নাংশ খেয়াল করেন। এই দুটোতে একটি সংখ্যা যদি x হয় তার বিপরীত ভগ্নাংশ হবে 1/x। এটা কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে? একটা 1 থাকে। ক্লিয়ার? এবার আসেন, তাহলে একটি সংখ্যা যদি 2 হয় তাহলে তার বিপরীত ভগ্নাংশ হবে 1/2। 3 হলে তার বিপরীত ভগ্নাংশ হবে 1/3। এইটুকু আপনারা একটু মাথায় রাখবেন। যদি তাই সত্যি হয় তাহলে একটি সংখ্যা x, তাহলে তার বিপরীত ভগ্নাংশ 1/x হবে। ঠিক আছে? এই বিপরীত ভগ্নাংশের যোগফল একে যদি যোগ করেন তাহলে তাদের দাবি হচ্ছে যে এটি সংখ্যাটির, দেখেন এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে যে সংখ্যাটির দ্বিগুণের সমান হবে। সংখ্যাটির দ্বিগুণের কি সমান, তাই না? সংখ্যাটি দ্বিগুণের সমান, তার মানে সংখ্যাটির দ্বিগুণের সমান মানে কি? এই সংখ্যাটিকে যদি দ্বিগুণ করা হয় তার সমান। দেখছেন শর্তটা কিন্তু দাঁড়িয়ে গেল। প্রথমত হচ্ছে একটা সংখ্যা, ওই সংখ্যার বিপরীত ভগ্নাংশের সাথে যদি এটা যোগ করেন তাহলে যে রেজাল্টটা হবে সেটা বলছে সংখ্যাটির, মানে ওই এক্সের যেটা ধরেছেন এটা বা এটা না, মানে এটা তো এটাই, তার মানে এটা না, অর্থাৎ যেটা ধরেছেন ঠিক সেটার দ্বিগুণ। তার মানে এবার অঙ্কটা করে ফেলেন। অঙ্কটা যদি করে ফেলেন, আপনি যদি এই পাশেও লসাগু করেন হবে x² + 1, এখানে 2x, তাহলে ও পাশে গেলে 2x² আর x² + 1, আর গুণ করলে এটি আসবে। তাহলে এটি যদি আসে তাহলে এখান থেকে এটা আনলে x² হবে, এটা 1 হবে, অর্থাৎ দুটো থেকে একটা গেলে কত থাকবে? একটা। সুতরাং x সমান হবে আমাদের ±√1। তাহলে উত্তর হবে ±1।
ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে উত্তর কোনটা হবে, 1 হবে নাকি -1 হবে নাকি +-1 হবে, এটা নিয়ে অনেকেই বুঝতে পারেন না। বলেন তো, আমি এখানে x এর মান সমীকরণ থেকে পেয়েছি, যদি সমীকরণ থেকে অজানা রাশির মান পান, দেখেন সমীকরণ থেকে যদি বর্গমূল পান, সমীকরণ থেকে অজানা রাশির বর্গমূল পাইলে সেটা +- হবে। আর সাধারণভাবে এটা গণিতের ক্ষেত্রে বলছি, আসলে একটা সংখ্যার বর্গমূল পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। সাধারণভাবে বর্গমূলটা মূলত হয়ে থাকে কি, আমার সাধারণভাবে এটা হচ্ছে জাস্ট পজিটিভটা হয়ে থাকে। অর্থাৎ যেমন আমি 25 এর বর্গমূল যদি সরাসরি বলি তাহলে 5, ঠিক আছে। আর যদি আমি সমীকরণ থেকে বর্গমূল আনি তাহলে +- হবে। দেখুন আমি এখানে যেটা লিখছি এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণ থেকে যখন বর্গমূল করলাম তখন এটার রেজাল্ট আমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কথাটা ক্লিয়ার? এই আইডিয়াটা একটু মাথায় রাখবেন যে সমীকরণ থেকে যখন বর্গমূল আমরা নিলাম তখন সেক্ষেত্রে আমার উত্তর হবে +-। আর সাধারণভাবে 25, 34 এদের বর্গমূল পজিটিভ সংখ্যা, যদিও আমরা জানি দুটো নেগেটিভ সংখ্যার গুণফল যায়, দুটো পজিটিভ সংখ্যার গুণফল তাই, কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে এই পার্থক্যটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা খুব দ্রুত একটু অঙ্কগুলো দেখে ফেলবেন, আমি আর 1-2টো অঙ্ক দেখাবো, ঠিক আছে। 1-2টো অঙ্কের পর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। মোটামুটি সবকটাই দেখিয়ে ফেলেছি। যেমন 119 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 119 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে, এগুলি পারবেন। একটি সংখ্যা x ধরবেন, এটার 5 গুণ করবেন 5x, এবং তার বর্গ মানে কি ওই x এর বর্গ, অর্থাৎ 5x এর সাথে আপনি কি করবেন, x এর বর্গটাকে বিয়োগ করবেন, অর্থাৎ 5x - x², বিয়োগ করলে বিয়োগফলটা 0 হবে। এবার এটাকে কি করবেন, স্বাভাবিকভাবে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে যেটা আসবে এটা বইতে দেওয়া আছে কিভাবে মিডল ফ্যাক্টর করে x এর মানটা বের করবেন। x এর মান দুটো আসছে, দুটো আসছে, দুটোই হবে, একটা 3 আসছে আর একটা 2 আসছে। 120 নম্বর অঙ্কটাও পারবেন, 121 নম্বরটাও পারবেন। 121 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। 121 নম্বরটা দেখেন, 121 নম্বর অঙ্কটা, 121 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, একটা সংখ্যা ধরেন এটাকে দ্বিগুণ করে, দ্বিগুণের সাথে বীজ যোগ করে, অর্থাৎ এর সাথে যদি আপনি বীজ যোগ করেন, ওকে, তাহলে প্রাপ্ত যে ফলাফলটা, এটা তো একটা ফলাফল তাই না, এটা একটা ফলাফল, ওকে। প্রাপ্ত ফলাফলটা সংখ্যাটির 8 গুণের সাথে, এই সংখ্যাটাকে যদি আপনি 8 গুণ করেন, এই 8 গুণ থেকে 4 বিয়োগ করে, কত বিয়োগ করে, 4 বিয়োগ করে, 4 বিয়োগ করে প্রাপ্ত ফলাফলের সমান, অর্থাৎ এই যে ফলাফলটা হলো, এখানে দুটো ফলাফল পেলাম, তারা বলছে এই দুটো সমান, ঠিক আছে। কি বললো, একটা সংখ্যাকে দ্বিগুণ করে তার সাথে বীজ যোগ করলে যে ফলাফলটা আমরা পেলাম, ওই সংখ্যাটিকে 8 গুণ করে তার সাথে 4 বিয়োগ করলে যে ফলাফল, এই দুটো পরস্পর সমান। তার মানে কি, স্বাভাবিকভাবে এটাই হচ্ছে আমাদের শর্ত মতে, তাহলে x এর মান বের করলে ওটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এবার এটিও পারবেন। এবার আমার মনে হয় যে স্বাভাবিকভাবে 122 নম্বর অঙ্কটা করাতে হবে কিনা, এটিও সেম, কিন্তু মাত্র যেটি করালাম, যে একটা সংখ্যা ধরেন 122 নাম্বারটা, একটা সংখ্যা x, এটাকে 4 গুণ করা হয়, যদি এই 4 গুণের সাথে 10 যোগ করলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ 5x। এই 5 গুণ অপেক্ষা 5 কম, 5 গুণ অপেক্ষা 5 কম কি এটা হবে? হ্যাঁ, দেখেন এখানে এটাকে 4 গুণ করে যদি 10 যোগ করা হয়, এটার যে ফলাফলটা আসবে, আর এখানে 5 গুণ করে করলে এটা তুলনায় কি হবে, মানে এটাতে 5 গুণ কম হবে, এটা কি 5 কম হবে, অর্থাৎ এটাকে 4 গুণ করে 10 যোগ করলে, এখানে প্রশ্নে বলা হচ্ছে যে সংখ্যাটির 5 গুণ অপেক্ষা,
অর্থাৎ এটাকে 5 গুণ করলে যা হবে এইটার তুলনায় এখানে 5 কম, তাহলে 5 কম থাকলে এটা দুইভাবে সমাধান করতে পারেন। আপনি শর্ত মতে এটাও দাঁড় করাতে পারেন, তাহলে এটা সমান এটা হবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এখানে যেহেতু 5 কম, যেমন এটাকে 5 গুণ করার পর এখানে যেহেতু 5 কম, আপনি এখানে 5 যোগ করে দিতে পারেন। এক হচ্ছে এখানে 5 বেশি আছে এটার তুলনায়, 5 বিয়োগ করে এই পাশে, মানে বিষয়টা এরকম। আপনি চাইলে এভাবে পাল্লাটাকে ঠিক করতে পারেন যে এখানে বেশি আছে, কত 5 বেশি আছে, তাহলে এখানে 5 কমিয়ে দিয়ে এটা সমান করতে পারেন। অথবা এই পাশে 5 বাড়িয়ে দিয়ে ওই কাজটা এটাকে সমান করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা অঙ্ক করাবো। তো আশা করি ইনশাল্লাহ আপনারা অঙ্কগুলো একটু চর্চা করবেন। আর আপনাদের এই লেকচারগুলোর পিডিএফ ফাইল আমরা গ্রুপে দিয়েছি। আপাতত পিডিএফ ফাইলগুলো ফলো করতে থাকেন। আর সবচেয়ে বড় টেকনিকটা হচ্ছে, যাদের কাছে বই নেই, দেখুন আমি আজকে যে অঙ্কগুলি করালাম, এখানে সর্বমোট অঙ্ক আমি যদি খেয়াল করি 91 থেকে আমি 122 পর্যন্ত অঙ্ক করালাম। আপনাদের হাতে যে রুটিনটা আছে, রুটিনেও কিন্তু এই ব্যাপারগুলি উল্লেখ আছে, আমি কোন জায়গা থেকে কোন পর্যন্ত অঙ্ক করাবো। যাদের কাছে বই নেই তারা একটু কষ্ট করবেন, সেটি হচ্ছে পিডিএফ ফাইল থেকে এই অঙ্কের দাগগুলো হাতে লিখে নেবেন। হাতে লিখে নিয়ে যখন অঙ্ক মোবাইলের সামনে করবেন, তখন মোবাইলের সামনে ওই দাগগুলি দেখবেন আর অঙ্ক করবেন। কথা বুঝতে পারছেন কিনা? আর যখন বই হয়ে যাবে তখন তো আপনারা বই ফলো করবেন। আপাতত এই পরিশ্রমগুলি করেন, সর্বোচ্চ 20-25 মিনিট একটু বেশি লাগবে, কিন্তু এই ক্ষেত্রে আপনি ভালো বুঝতে পারবেন। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।